হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, এই চ্যানেলটা নতুন করে খুললাম। আমি অর্ণব শর্মা। যারা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্যই মূলত কিন্তু এই নতুন চ্যানেলটা। আজ থেকে 5 বছর আগে ইউটিউবে জার্নি শুরু করেছিলাম, বা তারও আগে প্রায় আজকে এই সিভিল সার্ভিস বা বিশেষ করে ডাব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিসিএস নিয়ে নিজে পড়াশোনা করা, তারপরে ইউপিএসসি চর্চা করা, তারপরে পেশাগতভাবে শিক্ষকতার লাইনে আসা, মেন্টরিংশিপ দেওয়া, দীর্ঘদিন প্রায় 15-16টা বছর যে চর্চা করে চলেছি, সেই নিরিখে নতুন একটি চ্যানেল আনলাম। আজকের এই প্রথম তার ভিডিও। কেন আনলাম, কি দরকার ছিল? কারণ স্যার মনে হয়েছিল যে বেশ কিছু জিনিস করার জায়গা আছে, যে জায়গাগুলো বাংলাতে মূলত সিভিল সার্ভিস নিয়ে যেটা হওয়া দরকার সেটা পাওয়া যাচ্ছিল না বলে মনে হচ্ছিল। বিশেষ করে যখন তোমাদের সাথে কথা বলি বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন প্রান্তের নতুন নবগত কিংবা যারা অলরেডি অনেকদিন ধরে পড়াশোনা করছো, যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তাদের বেশ কিছু কোয়ারিজ বা সমস্যা ছিল। বা সমস্যাগুলো আমি চেষ্টা করি পার্সোনালি মেন্টরিংশিপ দেওয়ার, কিন্তু সেটা কতদিনের কাছে রিচ করতে পারছি আমি অফলাইনে। তো সেই নিরিখে এই মেন্টরিংটা যাতে রন্ধে রন্ধে মিশে যায় এবং এই সার্ভিস সম্বন্ধে যা যা উচাটন মনের মধ্যে চলে আমাদের, এটা আগের থেকে ক্লিয়ার করে দেওয়া যায় এবং একটা নির্দিষ্ট দিশা দেওয়া যেতে পারে, সেই নিরিখেই কিন্তু এই জার্নি শুরু। এবং সে সেশনের জন্যই আজকের এই প্রথম ভিডিও। মূলত যে টপিকটা আজকে আনছি সেটা হচ্ছে একদম নবগত স্টুডেন্ট কিংবা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, যে স্যার আমি না কনফিউশনে থাকি যে স্যার আজকে ডাব্লিউবিসিএস পরীক্ষার তারিখ অনুযায়ী, যখন তোমরা দেখছো ভিডিওটা, যখন তারিখ অনুযায়ী 5ই জুন, আজকের ডেটে কিন্তু ডাব্লিউবিসিএস 2022 সালের পিএসসি তার এ গ্রুপ এবং বি গ্রুপের রেজাল্টটা প্রকাশ করেছে 22 সালের। এটা 2025 সাল, মানে 3টে বছর কিন্তু খেয়ে গেল। এবার এই 3 বছরের মধ্যে যারা অ্যাসপিরেন্ট, যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা শুরু করে, চাকরি ছাড়া জীবন বাঁচবে না মনে করো, বা তোমাদের সমাজ পরিবেশ বা অন্যান্য লোকজন বুঝিয়ে দেয়, চাপিয়ে দেয় রাদার, তারা একটা কথা পরিষ্কার করে বলে, এবং বিশেষ করে বেশ কিছু ইনস্টিটিউট যারা বাণিজ্যিকরণ করে তারা একটা জিনিস বুঝিয়ে দেয় যে দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস যা, তুমি যদি এই পড়াশোনাটা করো তোমার সমস্ত পরীক্ষাই হয়ে যাবে। আসলে যে গল্পটা লুকিয়ে থাকে, ডাব্লিউবিসিএস পরীক্ষার যা সিলেবাস এবং যা কোর্স ফি, সেই কোর্স ফিটা অন্যান্য যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশনের জন্য কোর্স ফি তার থেকে অনেকটা বেশি। একবারে আমার টার্গেটটা ফুলফিল হয়ে যায় ফান্ড কালেকশনের দিক থেকে, জন্য পুশ করে দেয় এবং তোমরাও ডাব্লিউবিসিএস এ ভর্তি হয়ে যাও বিভিন্ন জায়গায়। সবটা মিলিয়ে কিন্তু গোলমাল বাদে বেঁধে যায়। কারণ যে প্রকৃত ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তাকে কিন্তু ইন্টারভিউয়ের চিন্তাটা প্রথম থেকে করা উচিত। এবার অনেকেই আবার ইউটিউবে এখন প্রচুর ইন্টারভিউর ক্লাস আছে, প্রচুর ইন্টারভিউ ক্লাস দেখা শুরু করে দিয়েছে। ইন্টারভিউ কথাটা ভাবা উচিত মানে এটা বললাম না যে ক্লাস দেখে বেড়াও বা লোকের ইন্টারভিউ দেখে বেড়াও, মক ইন্টারভিউ দেখে বেড়াও। আমি বলতে চাইলাম এটাই, যদি তুমি ইন্টারভিউয়ের মধ্যে যোগ্য হয়ে যাও কোনো একটা পরীক্ষার, তাহলে সেই পড়াশোনা বিস্তর যে এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, সেই বুদ্ধিমত্তা দিয়ে তোমার নিশ্চয়ই মেন পাস করা উচিত। আর তোমার যদি সেই মেন্স পাস করার যোগ্যতা চলে আসে, তাহলে তুমি নিশ্চয়ই প্রিলিমস পাস করে আসবে বা পাস করতে পারো। এই যে স্যার প্রিলিমস কততে স্যার কাট আপ যাবে একটু বলবেন? গোলমাল বাঁধে। স্যার মেন্সটা কী করে করবো? গোলমাল বাঁধে। স্যার ইন্টারভিউর জন্য তৈরি হলাম না, গোলমাল বাঁধে। আসলে তুমি যদি ইন্টারভিউ তৈরি হতে পারো, তারই তো বাই প্রোডাক্ট মেন্স, আর মেন্সের তো বাই প্রোডাক্ট প্রিলিমস। তাহলে আসলে তো পুরোটা নিয়ে একটা জার্নি। কারণ তুমি প্রিলি পাস করলে, মেন্স ফেল করলে তো তুমি ফেল, তোমাকে আরেকবার দিতে হবে। তুমি মেন্স পাস করলে, ইন্টারভিউ গেলে, ইন্টারভিউতে ফেল, তাহলে তোমাকে আবার প্রিলি মেন্স দিয়ে যেতে হবে। আফটার অল তুমি ইন্টারভিউ ক্র্যাক করবে, কবে না তুমি চেয়ারটা পাবে, অফিসারটা হতে পারবে। তাহলে এই যে জার্নি, এতে অনেক রকম সমস্যা, প্লাস আবার পরীক্ষা ঠিকঠাক করে হয় না। আজকের দিনে যেখানে পিএসসি তার শীত ঘুম শেষ হয় না, অন্যান্য পরীক্ষা, নানা রকম মামলা, হ্যান ত্যান সমস্ত কিছু রয়েছে, সেখানে ডাব্লিউবিসিএস স্যার একটা বাড়ির চিন্তা নয়। আবার সিলেবাস স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, এ আমার জিনিস নয়। তাহলে কি স্যার সবার জন্য নয়? হ্যাঁ কি না স্যার, এটা স্যার বুঝতে পারছি না আমি।
সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু আজকের এই প্রথম ক্লাস। প্রথমে যেটা বুঝতে হবে যে স্যার তুমি একবারে জন্মগ্রহণ করেই ফট করে দাড়ি নিয়ে তৈরি হয়ে যাওনি, তোমার চুল বড় বড় হয়ে যায়নি, তোমার সুন্দর চোখ তৈরি হয়ে যায়নি, তুমি দুম করে জন্মগ্রহণ করে পরে মাধ্যমিক দিতে পারোনি, অল্প অল্প করে বড় হয়েছ। আমিও যখন কোনো একটা পরীক্ষা ক্র্যাক করেছিলাম, অনেকগুলো পরীক্ষা তার আগে ফেল করেছি, ধীরে ধীরে বোধ তৈরি হয়েছে, ইন্টারেস্ট জন্মেছে। পাহাড়ের চূড়ো স্যার দেখতে সবারই ভাল লাগে, কিন্তু চূড়ো ওঠার জন্য ছোট ছোট করে জার্নি করতে হয়, অল্প অল্প করে টার্গেট করতে হয়, যে টার্গেটটা প্রতিদিনের থাকে, প্রতিনিয়ত থাকে, ডিসিপ্লিন হয়। এবার ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তুমি কোর্স করে ফেলছো কোনো একটা জায়গায়, তুমি বুকে হাত দিয়ে বাবা বলো তো যে বাবা তুমি কি ডেসক্রিপটিভ প্র্যাকটিস করেছো, তুমি কি প্রথম থেকে অপশনালটা সিনসিয়ারলি পড়াশোনা করছো, রাইটিং স্কিল প্র্যাকটিস করছো, নাকি শুধুমাত্র স্ট্যাটিক লেভেলে পড়াশোনা করে যাচ্ছ? এইগুলোই একজন প্রপার অ্যাসপিরেন্ট ডাব্লিউবিসিএস এর আর একটা সমস্ত রকম পরীক্ষা দিয়ে দিয়ে বেড়ানো এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু পার্থক্য করে দেয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য। কারণ তুমি ভেবে দেখবে লাস্ট কয়েক বছরেও তুমি ভেবে দেখো 2.5 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার এ গ্রুপ বি গ্রুপের একদম লিস্ট বার করে যায়, আফটার অল যারা চাকরি পায়। আজকেও তাই বেরোলো না? সুতরাং ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই যে বাবা তোমাকে 2.5 থেকে 3টে বছর কিন্তু কষ্ট করতেই হচ্ছে, সেই জেদ ধরে রাখতে হচ্ছে। যদি একবার প্রিলিমস ফেল করো বারবার তোমার বছর বেরিয়ে যাবে। সুতরাং কে কোন খাবার খাবে তার অপশান চুজ করবে। যত জীবনে অপশান বেশি না তত বেশি করে মুশকিল পড়ে যায়। যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কি অপশান গ্রহণ করেছিলাম যে এই লোকটা আমার বাবা হবে নাকি ওই লোকটা আমার বাবা হবে? চুজ করিনি না। যত জীবনে অপশান ছিল বা অত অপশান এসছে তত সমস্যায় পড়েছি। আজ স্যার ডাব্লিউবিসিএস, কাল স্যার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, কাল স্যার বিএড করতে হবে, না স্যার একটু নেট সেটও দিইনি, নাকি স্যার না না এ তো ডাব্লিউবিসিএস কোনো ব্যাপার না, এই লোকটা ভ্যাট বকছে ক্যামেরার মধ্যে, এখন আমি ইউপিএসসির জন্য পড়বো। প্রতিটা রান্নার প্রতিটা খাবারের যেমন স্বাদ আলাদা আলাদা হয়, প্রতিটা পরীক্ষা স্ট্র্যাটেজি আলাদা আলাদা হয়। এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। সুতরাং ডাব্লিউবিসিএস কে স্যার সবার জন্য? উত্তর না। ডাব্লিউবিসিএস মেন্স ডাব্লিউবিসিএস, এটা প্রথমে রাখার চেষ্টা করো। ডাব্লিউবিসিএস সবার জন্য নয়, ডাব্লিউবিসিএস সবার জন্য নয়, ডাব্লিউবিসিএস মিন্স ডাব্লিউবিসিএস। এবং যে চ্যানেলটা আজকে লঞ্চ হচ্ছে, আমি প্রত্যেককে সবিনয়ে বলছি, যারা এই ভিডিওগুলো দেখছো তাই জেনে রাখো যে এখানে প্রপার পিওর ডাব্লিউবিসিএস নিয়েই কথা হবে। ওই আগডুম বাগডুম এমসিকিউ প্র্যাকটিস দুমদারাকা করা হলো এবং হাজার একটা জিনিস রিচ করানো হলো, হবে না। যে জিনিসটা হবে এই চ্যানেলে সেটা প্রপার সিভিল সার্ভিস যারা চাইছো, যারা সেই মেন্টালিটি নিয়েই আসছো যে আমি চাইছি, আমার অপশন নয়, আমার চয়েস, আই ওয়ান্ট টু বি আ সিভিল সার্ভিস অফিসার, তাদের জন্যই এই চ্যানেলটা হবে। ডাব্লিউবিসিএস মিন্স ডাব্লিউবিসিএস, এটা কিন্তু আগের থেকে বলে রাখছি, এবং সেই জিনিসটা এই চ্যানেলে কিন্তু কন্টিনিউ করা হবে। এর পরে চলে আসি যেটা পরবর্তী কোশ্চেন থেকে থাকে, স্যার ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে যে এত কথা বললেন, স্যার অন্যান্য পরীক্ষার থেকে এটা কি ভিন্ন? অন্যান্য পরীক্ষার থেকে স্যার এটা কতখানি ভিন্ন বা কি ভিন্ন কি ভিন্ন নয়? প্রথম কথা হচ্ছে স্যার অবশ্যই ভিন্ন। ডাব্লিউবিসিএস পরীক্ষা অবশ্যই ভিন্ন, তার কারণ রাজ্য সরকারের সবচেয়ে বড় চাকরি এটা, আমলাতন্ত্রের রাজ্য স্তরে সব থেকে বড় পোস্ট এটা। ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস, যারা বিভিন্ন দপ্তরের মাথায় বসে থাকবে রাজ্য স্তরে, সেটা অন্যান্য পরীক্ষার থেকে তো আলাদা হবেই, তার কারণ তার সিলেবাসটাই ডিফারেন্ট। এটা তো সিভিল সার্ভিস। একজন গ্রুপ ডি স্টাফ তার চাকরি পাওয়ার পরে যে কাজকর্ম, আর একজন ডাব্লিউবিসিএস অফিসার তার যে কাজকর্ম হবে, এই দুটো কাজকর্ম তার এক হতে পারে না। তারা পাবলিক সার্ভিস হোক না কেন, পাবলিক সার্ভেন্ট হোক না কেন, তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা হওয়া উচিত, তাদের প্রস্তুতিটা আলাদা হওয়া উচিত। সুতরাং পরীক্ষা যে পৃথক, তো এক কথায় প্রকাশ করা যায় যে স্যার এটার উত্তরটা খুব সিম্পল, অবশ্যই অন্যান্য পরীক্ষার থেকে আলাদা। ওই এক গদ্ধরার নিয়মে পড়ে গেলে হবে না। কারণ আমি ইতিহাস পড়েছি ছোটবেলার থেকে, আমি ভূগোল পড়েছি স্যার, আমি হয়তো পরবর্তীকালে গিয়ে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন স্তরে গিয়ে ইকোনমিক্স, পলিটিক্স, কনস্টিটিউশন এগুলো পড়েছি অল্প বিস্তর, অথবা আমি হয়তো সায়েন্সের লোক।
সবাই এক জায়গায় আসছে, কিন্তু অন্যান্য পরীক্ষা তো সবাই দেয়, তাকেও এখানে মনে রাখতে হবে একটা জিনিস বাবা, যেখানে ইতিহাসের সঙ্গে ভূগোল, ভূগোলের সঙ্গে পলিটির সঙ্গে ইকোনমিক্সের সঙ্গে বায়োলজি, তার কি কানেকশন আছে। ছোট্ট উদাহরণ দিই, যখন তোমরা ছোটবেলায় পড়াশোনা করো, কি করো, ধরো ঐতিহাসিক প্রেক্ষাপটে চলে যাই আমরা, ওই মেসোলিথিক পিরিয়ড, প্যালোলিথিক পিরিয়ড, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, এগুলো পড়াশোনা করো। মনে করে দেখো, আমরা প্রথম গুহা চিত্রগুলো পেয়েছিলাম কোথায়? ভীমবেটকাতে। বেশি পরিমাণে গঠিত কোথায় এসেছিল? ভীমবেটকা পেইন্টিংয়ে, মেসোলিথিক পিরিয়ডে। তার আগ দিয়ে মানুষজন থাকতো কোথায়? মাঝখানটা থাকতো ভীমবেটকা থেকে? নিশ্চয়ই না, তারা উপকূলীয় অঞ্চলে থাকতো, কারণ জলস্তর কম ছিল, আইস এজ কম ছিল। আইস এজ স্যার ক্লাইমেটের ভূমিকা রয়েছে, ভূগোলের গল্প রয়েছে। আচ্ছা, যখন জলস্তর বাড়ছে, যখন হলোসেনে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, জলস্তর বাড়ছে, তাহলে উপকূলবর্তী অঞ্চল থেকে চলে আসবে মানুষজন ভিতরের দিকে, বন জঙ্গলের দিকে, অ্যাটাক বাড়বে, তাহলে গুহায় থাকতে হবে। সবসময় মানুষজন কি ফলমূল আর ছোটখাটো প্রাণী মেরে খাবে? তা নিশ্চয়ই নয়, তারা আস্তে আস্তে গুহায় থাকবে, অবসর সময় তারা ছবি টবি আঁকবে, চিত্র বাড়ছে। যখন তারা দেখতে পাচ্ছে যে জঙ্গলে যখন ঢুকছে, তখন তাদেরকে বেশি করে অ্যাটাক হচ্ছে, অন্য প্রাণীগুলো তাদেরকে অ্যাটাক করে মেরে দিচ্ছে ভারী পাথরকে তোলার থেকে। তার জন্য তারা কি করছে? আস্তে আস্তে দূর থেকে, যাকে বলা হয় প্রজেক্টাইল থিওরি, দূর থেকে টিপ করে মারার চেষ্টা করছে, অর্থাৎ হাতের পিন পয়েন্ট, হাতের ফোকাস, টিপ ঠিক হচ্ছে, প্রজেক্টাইল ঠিক হচ্ছে, স্পেসিফিক হচ্ছে অ্যাটাক করাটা। এবং সেই যে নিপুণত্ব, নৈপুণতা, যে শৈলী, যে স্কিল ডেভেলপ হচ্ছে, সেটা তাদের আঁকাতেও আসছে। আগে যে কালারগুলো ব্যবহার করা হতো, বেসিক কালার, সেখান থেকে কালারের ডাইভারশনস আসছে, কালারের শেডস আসছে, আঁকাটাও অনেকটা বেশি স্পেসিফিক হচ্ছে, নাক চোখ যেখানে থাকার দরকার সেখানে আসছে। অর্থাৎ মানুষের জিন পাল্টাচ্ছে, বায়োলজি আসছে। তাহলে ইতিহাস, ভূগোল, বায়োলজি কানেক্টেড হয়ে গেল না স্যার? যখন আস্তে আস্তে তারা একসাথে গ্রুপে করে বসবাস করছে, একটা দল বসবাস করছে, কমিউনিটি লাইফ তৈরি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে চাষবাস আসবে, পশুপালন আসবে, অর্থনীতি ঢুকে পড়ছে, রাজনীতি ঢুকে পড়ছে। তার মানে এই যে চব্যটা, আমরা সবাই কিন্তু এমসিকিউ পড়ে যাচ্ছি, সবাই কিন্তু পয়েন্ট পড়ে যাচ্ছে, কিন্তু কেউ ভাবছি না পড়ছিটা কেন, ওয়াই। সমাজকে যদি তোমাকে মনে করতে হয় স্যার, কেন স্যার ডাব্লিউবিসিএস আমি পড়বো সবার জন্য, ভাই সবার দায়ী নেই, সবার দায়ী নেই যে আজকে শনিবার রোববার আমি ছুটির দিন, আমি না ফোন ধরবো না, অফিসের ফোন ধরবো না, সবার দায়ী নেই। অনেকেই চায় শনি রোববারে উল্লাস হবে, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি উল্লাস করে বেড়াবো, আমি ঘুরতে যাব, আমি পরিবার নিয়ে থাকবো, আমি তো হেডেক নেবো না, কোথায় কোথায় রাস্তাঘাট নেই, কোথায় কোন লোকজনের কোথায় কোন সার্টিফিকেট হয়নি, এত টেনশন আমি নেবো কেন? তাহলে ভাই তোমার জন্য সিভিল সার্ভিস নয়। তার জন্যই বললাম সবার জন্য সিভিল সার্ভিস নয়। যারা রিল্যাক্সে জীবনযাপন চাইছে তাদের জন্য অন্য প্রফেশন রয়েছে। ভাই সবার জন্য তো সত্যি সত্যি চাকরি বাকরিও নয়। এখন ইউটিউব আছে, কন্টেন্টের কাজ চলছে, কিংবা ফেসবুক রয়েছে, রিলস হচ্ছে, চারিদিকে এত ওভার ইনফরমেশন, সমস্ত কিছু তোমাকে একটা ইনফরমেশন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ইনফরমেশনগুলো মিস ইনফরমেশনকে সেটা তুমি বুঝতেও পারছো না। ওই ব্যাপারটা হয়ে যায় মহাভারতের অশ্বত্থামা ইতিগজের মতো। কমপ্লিট তথ্য কি? অশ্বত্থামার নামে কেউ মারা গেছিল, আদৌ কি হাতি নাকি কোনো মানুষ? দ্রোণাচার্যের মতো একজন মানুষ, যিনি এত স্কিলডফুল মানুষ, তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, এবং এই মিস তথ্যের জন্য, মিস ইনফরমেশনের জন্য, ভুল তথ্যের জন্য নয়, বা ম্যানিপুলেটেড তথ্যের জন্য তিনি কিন্তু দুর্বল হয়ে গেছিলেন, মহাভারতের যুদ্ধে হেরে গেছিলেন। তাহলে যারা তোমরা আগামী প্রজন্ম, তোমরা যখন শরীরের যত্ন নাও, শরীর খারাপ হলে ডাক্তারকে বলো না তো ডাক্তারবাবু ব্যবসা করছেন, ডাক্তারবাবুকে কি বলো? আমার রোগের জন্য আমি দরকারে এসেছি। তোমার কেরিয়ারের জন্য ততখানি গুরুত্ব দিতে হবে, কারণ তুমি কোন সময়ে পড়বে, কিভাবে তোমার কোন জায়গাটা আরো পুশ করতে হলে তোমার নাম্বারটা বেশি করে আসবে, প্রতিটা পরীক্ষা স্ট্র্যাটেজি আলাদা আলাদা। তো এই জিনিসগুলো মেনটেন করে তবে না সিভিল সার্ভিস হবে বা অন্যান্য পরীক্ষাগুলো হবে। তো ন্যাচারালি এভারেস্ট যা আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এক হাইট নয়। ডাব্লিউবিসিএস সবার জন্য কি করে হতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে নিশ্চয়ই সেটা অন্য পরীক্ষাগুলোর থেকে অবশ্যই পৃথক। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি, স্যার পড়াশোনা শুরু করব কি করে? আমি স্যার পড়াশোনা করছি কিন্তু হচ্ছে না, কিন্তু প্রস্তুতি কিভাবে নেব?
এখন তো প্রচুর ভিডিও রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ বুক লিস্ট কি কি রয়েছে, কি কি নোটস কোথায় কোথায় পাওয়া যায়, প্রচুর পিডিএফ পাওয়া যায় টেলিগ্রাম গ্রুপে। তথ্যের সমস্যা আজকের দিনে নেই, ঠিকঠাক বেশ কিছু জায়গায় ডিজিটাল লাইব্রেরি পর্যন্ত আছে, লাইব্রেরি তো এমনিই আছে, প্রচুর দিল্লির বই চলে আসছে। স্যার কি পড়বো, এর থেকেও দরকার স্যার কিভাবে পড়বো, হাউ টু স্টাডি, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আজকের জন্য। কেন জানো, লক্ষ্মীকান্ত যারা ডাব্লিউবিসিএস পড়াশোনা করো আমি নিশ্চিত ম্যাক্সিমাম লোকের কাছে আছে। কনস্টিটিউশনের বাইবেল বলা হয় লক্ষ্মীকান্তকে। যারা আরেকটু জোরদার পড়াশোনা করে তারা পড়ে সুভাষ কাশ্যপ কিংবা ডিডি বাসু, পড়ো, সমস্যা নেই। মাথায় থাকে কি স্যার, আজকে লক্ষ্মীকান্তের তলার দিকে যে স্টার মার্কা ফুটনোটস গুলো রয়েছে, যেখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বিআর অ্যাক্টস থেকে কোশ্চেন দেয় মেন্স লেভেলের জন্য বা ইন্টারভিউতে চেপে ধরে, তার জন্য কি তৈরি হতে পারছো? তার মানে আজকে এতখানি ইতিহাসের জিনিস, এতখানি ভূগোলের জিনিস, এতখানি পলিটিক্স জিনিস, এতখানি ইকোনমিক্সের জিনিস, এতখানি সায়েন্স টেকনোলজির জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস পেপার, এত কিছু জব্য রয়েছে, বা সিলেবাস চেঞ্জ হবেই এটা ধরে জেনে নাও একটা সময়, সেখানে এথিক্স পেপার ঢুকবে, সেখানে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, অনেক বিস্তর চব্য রয়েছে। এত জিনিসকে সিঙ্ক্রোনাইজেশন কি এক জায়গায় আসছে বাবা? তাহলে মনে রাখবে কি করে? এই যে আমি একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স সমস্ত কানেক্টেড হয়ে যাচ্ছিল, তাহলে কোথাও একটা তো কানেকশন আছে। ইউপিএসসি পরীক্ষায় ইতিহাসে যখন তোমার পেপারটা হয় জিএস পেপারে, সেখানে মেন্স লেভেলে গিয়ে ম্যাপ পয়েন্টিং করতে হয় ইতিহাস থেকে। স্যার আমি তো স্যার ইউপিএসসি দিচ্ছে না, আমার কাজে লাগবে কি করে? আরে বাবা, ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস ব্যাপারটা সেটা নয়। তুমি সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, কি তুমি কি সমাজের তো তোমাকে ইন্সপিরেশন দিতে হবে। যেভাবে তুমি চিন্তা করবে, যেভাবে তুমি প্রস্তুতি নেবে, সেটা কেন, সেভাবে তোমাকে ভাবানো হচ্ছে কেন? তার কারণ তুমি আফটার জব, তুমি চাকরি পাওয়ার পর তোমাকে প্যান ভিউতে পড়াশোনা করতে হবে, প্যান ভিউতে তোমাকে কাজগুলোকে অর্গানাইজ করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তোমাকে কানেকশন করতে হবে, তোমাকে মানুষের উপকার করতে হবে সার্ভিসের জন্য। তাহলে তুমি যদি আজকে সমাজকে ইনফ্লুয়েন্স করতে চাও, যেখান থেকে তোমার মনে হবে যে সমাজে আমার একটা ভূমিকা থাকছে, তুমি যদি সমাজে যদি চেঞ্জেস আনতে চাও, তোমার যদি নেচারটাই এটা হয়ে থাকে যে স্যার আজকে আমি এইগুলো করতে চাই, শুধুমাত্র টাকার জন্য, স্যালারির জন্য আমি করতে চাই না, এটা তোমার কাছে যদি ভেতর থেকে কেউ এটা পুশ করে, তবে না তুমি সিভিল সার্ভিস করবে। তাহলে হাউটা খুব ইম্পর্টেন্ট। বই কি লাগবে সে অনেক জায়গাতেই আছে, তোমাকেও আমি দিয়ে দেবো, সেটা কথা নয়। কথাটা হচ্ছে স্যার কিভাবে পড়বো, পড়তে হবে তোমাকে সিঙ্ক্রোনাইজলি, মাইন্ড ম্যাপ করে পড়তে হবে, কানেকশন বুঝতে হবে। তুমি আজকে যদি উপকূলবর্তী কোনো এলাকার ভিডিও হয়ে যাও, তাহলে সেই এলাকায় আইনের মারপ্যাচটুকু বজায় রেখে কি করে ম্যানগ্রোভকে আরো বেশি করে বৃদ্ধি করা যায়, যাতে ক্লাইমেট চেঞ্জ না হয়ে যায়, কি করে চিংড়ির ভেড়ি যেগুলো অসাধুভাবে তৈরি হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়ার প্রবণতা আছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, সেখানে কি করে ব্যালেন্স করবে, সেই পড়াশোনাগুলোই তো তোমাকে শেখাচ্ছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। যখন তোমার ছোটবেলায় পড়েছো, ধ্বংসের কারণগুলো পড়ো, সেটা তুমি নাম্বার পাওয়ার জন্য পড়েছো, তোমাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। আজকের দিনে কি কি সায়েন্স টেকনোলজি ডেভেলপ হচ্ছে, আজকের দিনে কি কি অ্যাক্ট আসছে, সেটা ফরেস্ট অ্যাক্ট হোক, বায়োডাইভার্সিটির জন্য হোক, কিংবা লিগাল কোনো প্রসিডিওর হোক, ল্যান্ডের জন্য কোনো আইন আসুক, এই যে সিঙ্ক্রোনাইজেশনগুলো কাজে লাগবে কি আমার, পড়বো কেন বাবা, এই কেনটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তোমার কিভাবেটা আসবে না। ক্লিয়ার স্যার? তো প্রস্তুতি কিভাবে নেওয়ার থেকে দরকার হচ্ছে আমি কিভাবে পড়বো, মনে রাখতে হবে সিঙ্ক্রোনাইজলি, লিঙ্কিং আপ করে, সিঙ্কিং আপ করে মনে রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমি খুব বেশি করে দেখি তোমাদের কাছে, যারা অনেকেই আসো, কথা বলো অনেকক্ষণ ধরে, তোমাদের সফলতাতে শিক্ষকের স্যার ভূমিকা কি? স্যার মেন্টর লাগবে, কোচিং কি লাগবেই স্যার? প্রচুর জায়গায় প্রশ্ন থাকে। গুরু লাগবে বাবা। একটা পাহাড়ে চূড়োয় যখন তুমি ওপর দিকে ওঠো, অনেকে আমরা ভেবে নিই যে আসলে চূড়াতে ওঠাই হচ্ছে সাকসেস। স্যার আমি জানি না কজন তোমরা পাহাড়ে ঘুরতে গেছো, অনেকেই ঘুরতে গেছো, বিশেষ করে কজন তোমরা ট্রেকিং করেছো আমার জানা নেই। যারা ট্রেকিং করেছো তারা কিন্তু মজা জানো। স্যার পাহাড়ের তলা থেকে উপর দিকে যখন ট্রেকিং করে করে হাঁটতে হাঁটতে উপর দিকে ওঠা হয় না, তখন হাঁটু খুব ব্যথা করে, হাঁটু প্রচণ্ড ব্যথা করে, এবং শুধুমাত্র তাগিদ থাকে এই একদম পিক পঙ্কে উঠে একটা সুন্দর সেলফি নেওয়ার, ছবি তোলার তাগিদ থাকে, জোশ থাকে, হেভি আনন্দ পায়।
তারপর কিন্তু যখন সমস্ত কিছু স্বাদ মিটে যায়, তারপর আবার ফিরে আসতে হয় একটু মন মরা হয়ে। তোমাকে যদি বলা হয় তোমার ট্যুর কেমন ছিল, তখন তুমি কি বলো? ভালো ছিল, দারুণ উপভোগ করেছি জায়গাটায় গিয়ে, দারুণ সুন্দর জায়গা, দারুণ দেখতে সুন্দর, খাবার দাবারও দারুণ পেয়েছি ভাই, মজা করেছি ঘুরে, তুমি তো এই কথাটা বলো। কিন্তু এটা বলো না এই জায়গা থেকে স্যার ফিরে আসলাম তার মানে আমি ফেইলিওর হয়ে গেলাম। বিষয়টা কোনো একটা চাকরি পাওয়া মানে কিন্তু সাকসেস নয় বা অ্যাচিভমেন্ট নয়। সাকসেস ডাজন্ট মিন এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। সাকসেস মিনস যেটা বলছে জার্নি। জার্নি, ইউ হ্যাভ টু বিকাম অ্যান ওয়ারিয়র। নর্মাল ফাইটার তুমি যদি হও দৈনন্দিন জীবনে, দেশে জনসংখ্যা বেশি, সেখানে প্রত্যেক মানুষ ফাইটার, ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিটা মানুষ ফাইট করছে। সেখানে তোমাকে যদি অস্তিত্বের সংগ্রাম করতে হয়, তোমাকে ওয়ারিয়র হতে হবে। তুমি যদি হেরেও যাও, তুমি যদি হাসি নিয়ে মরতে পারো, ওয়ারিয়র হতে হবে। তোমার জার্নি তোমার জেতা আর হারার গল্প বলে দেবে। আমাকে বলো না সব থেকে তাবর তাবর যারা স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে ছিলেন, মাস্টারদা সূর্য সেন ফেইলিওর, ভগৎ সিং ফেইলিওর, সুভাষচন্দ্র বসু ফেইলিওর, ক্ষুদিরাম বসু ফেইলিওর। তোমার মনে হয়? কেন তারা প্রত্যেকে ধরা পড়ে গেছিলেন তো, কিংবা ধরা পড়েননি। সুভাষচন্দ্র বসু দেশে ফিরতেই পারেননি। রাসবিহারী বসু ফেইলিওর। মনে হয় তোমার? জার্নি। তারা কেন লড়েছেন, কি করতে তারা কাজটা করছেন, এটা কিন্তু ক্লিয়ারই ছিল। বারবার করে বলছি, কোনো কাজ করার আগে হোয়াইটা ক্লিয়ার করো, দেন হোয়াট চলে আসবে, দেন হাউ চলে আসবে, কিভাবে করবে। এবার এই জার্নির পথে যদি কোনো গাইড থাকে, সে গাইড তোমার পাড়ার কোনো দাদা হতে পারে, দিদি হতে পারে, তোমার বাড়ির কোনো লোক হতে পারে, বাবা কাকা অন্য কোনো লোক হতে পারেন, কোনো বইয়ের দোকানে। আমার যেমন মনে আছে, আমার প্রস্তুতির দিনকে কলেজ স্ট্রিটের একটি বইয়ের দোকানের একজন বিশিষ্ট দাদা, অনেক মানুষজন চেনেন, তিনি আমাকে প্রথম দিকে প্রচুর আমাকে হেল্প করেছিলেন। সুতরাং শিক্ষক একজন লাগবে, কারণ তোমাকে রাস্তা বুঝিয়ে দেবে, তোমাকে সে চাবুক দেবে। আসলে যারা যোদ্ধা তারা অনেকটা ঘোড়ার মতো হয়, যে ঘোড়া যখন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে না, সে ডিস্ট্র্যাক্টও হয়, অনেক রকম কিছুতে ডিস্ট্র্যাক্ট হয়, তখন তার চোখে ছুলি পড়ানোর দরকার, কখনো কখনো চাবুক মারার দরকার পড়ে, তবে সে কিন্তু একটা জায়গায় এগিয়ে যেতে পারে। যখন তুমি ট্রেনে ওঠো, তখন তুমি আশপাশে অনেক কিছু দেখে তোমার বেশ ভালো লাগে, অনেক সময় তোমার মনে হয় নামতে পারলে ভালো হতো। আর তোমার ট্রেনের টিকিটটা কাটা থাকে বলে কিন্তু তোমার গন্তব্যে পৌঁছাও। এই ট্রেনের টিকিট নাই থাকতো কারোর কাছে, বলতো যে ফ্রিতে চলাচলই করো, তখন খুশি যেখানে খুশি নামতে, সময় অযথা নষ্ট হতো, তোমার অপশন ভরে যেত, তুমি গন্তব্যে কোনোদিন পৌঁছতেই পারতে না। যে ট্রেনের টিকিটটা যে তোমাকে লাগাম দিচ্ছে, তোমার কোনটা ঠিক কোনটা ভুল পৌঁছে দেওয়াটার জন্য যে স্পেশাল গুঁতো মারাটা, ছোটবেলায় যখন তোমার জন্য রুটিন ছিল, যখন তোমাকে প্রাইভেট টিউটর কিংবা স্কুলের টিচার কিংবা তোমার বাবা মা গুঁতো মারতো, তার মধ্যে তুমি কিন্তু পড়াশোনাটা রুটিনভাবে করেছো, খেলাধুলো করেছো, সিরিয়াল দেখেছো, কার্টুন দেখেছো, পুজোর সময় আনন্দ করেছো, তারপরেও কিন্তু তুমি পরীক্ষার শেষে গিয়ে, পরীক্ষা যখন হয়েছে বছরের শেষে গিয়ে ভালো রেজাল্ট করেছো। ডিসিপ্লিন দরকার। ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে আজ তো পাশ ফেল উঠে যাওয়ার মতো অবস্থা উঠে গেছে। আজ তো কলেজে ঠিকঠাক করে কেউ যায় না, আগে তো তাও কলেজে আড্ডা মারার জন্য লোকে কলেজ চত্বরে যেত, তাও তো যায় না। তাহলে বোঝো যে সেই যে ডিসিপ্লিনটা, সে তাগিদটাই তো পাওয়া যায় না। তার জন্য একজন দরকার যে তোমাকে খাদে যেতে পড়ে না যেতে না পারো, তার জন্য একজন শিক্ষকের ভূমিকা অবশ্যই থাকবে। সে শিক্ষক যে কোনো লোক হোক, যে কোনো লোক হোক, তোমার জীবনের রাস্তার জন্য যে যে লোকগুলোতে তুমি কিছু ভালো ভালো জিনিস পাচ্ছ, সেই লোকগুলোই তোমার জীবনের শিক্ষক, মেন্টর দরকার অবশ্যই আছে। নেক্সট যে পয়েন্টটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে, স্যার তাহলে আপনি এই পার্টিকুলার চ্যানেলে কি করবেন, কি করবেন? পরিষ্কার কথা বলে রাখছি, আমি আবার বলছি, ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস, যেখানে একদম এই যে স্যার একটুখানি ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স যেগুলো আপনি দেখান সেগুলো দেখিয়ে দেবেন, দেখো সেগুলো হয় এমনি তো অন্য জায়গায় আছে, আমিও দেখাই, কিন্তু কোর কনসেপ্ট, কোর কনসেপ্ট ভাই কেন পড়বো, এই
কেনতে আমি ফোকাস করবো এই চ্যানেলে, কি কাজে লাগবে? যারা মূলত এই কোর কনসেপ্ট নিতে চাইছো, যারা মূলত ওই WBCS এর লোকজন, তারা এই চ্যানেল ফলো করতে পারো। আমি আবার বলছি, WBCS মিনস WBCS। আমি সেখানে সেই রকম টপিকগুলোই কিন্তু এখানে আলোচনা করব। আমার এখানে কোনো দায় নেই যে একদম সমস্ত যে জিনিসগুলো রয়েছে অ্যাভেলেবেল সেই টপিকগুলোকে কভার করে দেবো। এনসিআরটি যদি পড়াই, বেসিক কনসেপ্ট যদি করাই, বেসিক কনসেপ্টটা কেন আসছে, কেনর কিন্তু ডেপথে ঢুকবো আমি। তো যদি এটি চাই তাহলে তুমি এখানে থাকো। আর তুমি যদি অন্যান্য পরীক্ষার জন্য প্যারালালি পড়াশোনা করো বাবা, আমি আগেই বলছি এই চ্যানেল তোমার জন্য নয়। তাই যারা মূলত সিভিল সার্ভিসকে ফোকাস করছো, যারা মূলত চাইছো যে আমি WBCS কেন হব স্যার, আমার দায় কি, এটাও একটা প্রশ্ন থাকে। স্যার আমার বুঝতে পারি না কেন, কি করব স্যার, চাকরি বাকরির অবস্থা, আমি কি স্যার অন্যান্য পরীক্ষা দেবো না? আমি আবার বলছি, এই সমস্যা শুধু তোমার একা সমস্যা না, এটা আমারও ছিল। 2008-7 থেকে জার্নি শুরু করেছিলাম। আমিও গ্রুপ ডি, NTPC, তারপরে HS লেভেল, CGL, এগুলো দিয়ে 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 পরবর্তীকালে WBCS, তারপর ইউপিসির জন্য পড়াশোনা করা, স্টেপ বাই স্টেপ উঠেছি। এটা একদিনে গল্প নয়। যতবার আমি হাতড়েছি, তার আগে জার্নালিজম করা, যখন এদিক ওদিক নানা রকম কি করব বুঝতে পারছি না, কারণ গাইড করা কোনো লোক নেই। এখন তো প্রচুর মানে আমলা আছেন, অফিসার আছেন যারা গাইড করে দেন। আমাদের সময় অত কথা বলতেন না লোকজন, বললে বলতেন যে 9-10-এর বই ঠিকঠাক করে পড়ো, অনার্সের বই পড়ো, ঠিকঠাক হয়ে যাবে। অত বইপত্রও ছিল না। এখন ডাইনামিক বইপত্র যেমন এসছে, এখন যেমন অনেককে তোমাদের গাইড করেন, যে বলা হয় না ওভার ইনফরমেশন চলে আসছে এখনকার দিনে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না কোনটা কি হচ্ছে। আমি আবার বলছি যে পার্টিকুলার যিনি একজন অফিসার, তিনি সমস্ত বিষয়ে সমস্ত কিছু জানেন, সমস্ত বিষয় তিনি সমস্ত কিছু জেনেই কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করেছেন, ঠিক কথা। কিন্তু তিনি কোনো পার্টিকুলার বিষয়ের কিন্তু মাস্টার্স নন, এবং কিন্তু আমার পরীক্ষায় কোন কোশ্চেন দেওয়া কোনো ঠিক নেই। জন্য বিষয় ভিত্তিক মেন্টরিং, যেমন আমি দেখতে পাই, এই কথা প্রসঙ্গে চলে আসলো, অনেক ছেলে পুলে আছো, যেমন এই মিসলিনিয়াসের মেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, জিএস পেপারে কিংবা বেসিক একদম বলা যেতে পারে ট্রান্সলেশন কিংবা ইংরেজির ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমস্যা। রিপোর্ট রাইটিং অনেক লোকের সমস্যা হচ্ছে, তারা একদম বোম্বাস্টিক ওয়ার্ড ফ্রেজ ইউজ করছো। আমি আবার বলছি, সরকারির একটা ভাষা আছে, সরকার তোমাকে দেখে দিতে যাচ্ছে যে এই যে সিস্টেম, এই যে পোস্ট, এর জন্য তুমি কতখানি যোগ্য। তো আমি ইংরেজি শিখছি মানে কতগুলো ভারী ভাড়াক্কম টেকনিক শিখে নিচ্ছি স্যারের কাছ থেকে, তুমি শিখছো ভালো কথা, কিন্তু তুমি যখন তখন যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারো না, ওখানে ব্রেক মারতে হবে। তুমি গাড়ি চালানো শিখে গেছো, গিয়ার মারার পাল্টানো শিখে গেছো, পিক আপ বানানো তুমি শিখে গেছো, দুমদাকা চালিয়ে দিচ্ছ, তুমি ব্রেক তুমি ব্রেক মারবে না, এটা তো হতে পারে না। ক্ল্যাচ মারবে না, এটা তো হতে পারে না। এই যে জায়গাটা, এটাই হচ্ছে মেন্টরিংশিপ, এটার জন্য তোমার শিক্ষকের দরকার আছে, ঠিক আছে? এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। এই জন্যই ডেডিকেটেড চ্যানেলটা করা হয়েছে, এই জন্যই এই চ্যানেলটা আসছে, যে চ্যানেলের ভিডিওগুলো আমি রেগুলার বেসিসে দিতে থাকবো, যেখানে একদম কোর কনসেপ্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাও। এই জন্যই বলছি, একটু খটোমটো লাগবে বাবা, একটু অস্বস্তি লাগবে, কারণ অ্যাভারেজ ভিডিও এখানে আসবে না, অ্যাভারেজ ক্লাস আসবে না। কিন্তু যদি তোমার সত্যিই মনে হয় যে সোসাইটিতে বিইং আ সিভিল সার্ভেন্ট আমি ব্যালেন্স করার চেষ্টা করব, হোয়াট ইজ বিউরোক্রেসি? নাথিং বাট এ ব্যালেন্সিং বিটুইন গুড অ্যান্ড ইভিল। সমাজে ভালোও থাকবে, খারাপও থাকবে। একজন বিউরোক্রেট, একজন সিভিল সার্ভেন্ট কিচ্ছু করেন না, একজন অফিসার দারুণ কোনো চেঞ্জেস বা ইনফ্লুয়েন্স করতে পারেন না। তিনি শুধুমাত্র সরকারের রুলস রেগুলেশন মেনটেন করে কিছু পারিশ্রমিকের বিনিময়ে সমাজের খারাপটাকে একটু কমিয়ে দিয়ে ভালোটাকে টিকিয়ে রাখার লড়াই করে। এই দায় যদি তোমার থাকে একজন সামাজিক প্রাণী হিসাবে, সেই চিন্তন যদি তোমার থাকে, যে জীবন দর্শন যদি তোমার থাকে, তাহলে তোমার জন্য ঠিক। তো পরপর কন্টেন্ট আনবো, এবং বেশ কিছু প্রজেক্ট আছে, বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। তোমাদেরও আমি বলে রাখি, জানিয়ে রাখি, যে তোমাদের এই রকম আর কি কি কন্টেন্ট তোমরাও চাইছো, পারলে সাজেশন দিও কমেন্ট বক্সে, ঠিক। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে জয়েন করে যাও। আমি প্রতিটি এই কোর কনসেপ্টের ওপর ক্লাস নেব এবং তার নোট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো আজকে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করলাম,
একটা সেশন রাখলাম, ভিডিও করলাম, যেখানে কিছুই পড়ায়নি, বাট যারা নবাগত, যারা ভাবছো ওয়াই ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস নাও, কি করব না করবো বুঝতে পারছি না, বা যারা এখনো পড়াশোনা শুরু করে দেওয়ার পরেও করছো, বাবা তুমি যদি ডেসক্রিপটিভ প্র্যাকটিস না করো, তুমি যদি অপশনাল পেপার না পড়ো, তুমি যদি চিরাচরিতভাবে শুধু ওই মুখস্থই করে যাও, ইউ আর নট আ প্রপার অ্যাসপিরেন্ট ফর ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস। ঠিক? তো এই জিনিসটা এখানে হবে, ওর কনসেপ্ট আলোচনা হবে। চলো পরের দিন পরের ভিডিও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।